দেখতে দেখতে পেরিয়ে গেল শেষ কয়েকটা দিনও। মাসের 5 তারিখ। বিয়ের আয়োজন চলছে দুই বাড়িতেই। রাইসা নিজের রুমে আছে, মাইশাও সেখানে উপস্থিত। শুকনো মুখে খাটের এক কোণে বসে হাঁটুতে থুতনি ঠেকে উদাস ভঙ্গিতে পলকহীন চেয়ে আছে। দৃষ্টি একদিকে থাকলেও মন নির্ঘাত অন্য কোথাও হারিয়েছে। রাইসা একবার বিছানায় ছড়ানো জিনিসগুলো দেখছে, আর একবার মাইশাকে। তার ভাবভঙ্গিতে রাইসার ঘটকা লাগছে। নিজের কাজ টাজ ফেলে এসে বসলো মাইশার সামনে, দুবাহু ধরে জোরে সোরে ঝাঁকিয়ে উঁচু আওয়াজে বলল, মাইশা, কি হয়েছে তোর? কোন খেয়ালে ডুবে আছিস? মাইশা হকচকিয়ে গেল বোনের আচরণে, থতমত খেয়ে বলল, কি হয়েছে? এভাবে ঝাঁকাচ্ছ কেন? আমি কোনো ঔষধের বোতল না। ফালতু কথা বাদ দে, তোর কি হয়েছে সেটা বল। এসেছিস পর থেকে এমন উদাস কবি হয়ে বসে আছিস কেন? সমস্যা কি তোর? ছ্যাঁকা তো খাওয়ার কথা না। তাহলে নির্জন ভাইয়ের সাথে ঝগড়া টগড়া হলো নাকি আবার? ভাইয়া বকেছে তোকে? মাইশা মুখখানা কাদো কাদো করে বলল, সেটারই তো ভয় পাচ্ছি। রাইসা ভুরু কুচকে ফেলল, কর্কশ কণ্ঠে বলল, মাইশা, কি হয়েছে সেটা স্পষ্ট করে বল। আর একবার হেয়ালি করবি তো মার খাবি। মাইশা দীর্ঘশ্বাস ফেলল, আমতা আমতা করে বলল, আচ্ছা বলবো, আগে প্রমিস করো তুমি কাউকে বলবে না। এবার রাইসার সন্দেহ প্রগাঢ় হলো, আরেকটু কাছে ঘেঁষে জানতে চাইল, বলবো না? কি হয়েছে বলতো? মাইশা এলোমেলো পল্লব ঝাপটালো, আশেপাশে তাকিয়ে সময় লাগিয়ে সাহস সঞ্চার করে বলল, আপু, আমার মনে হচ্ছে আমি প্রেগনেন্ট। বিস্ময় ও আনন্দের মিশ্র অনুভূতিতে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না রাইসা, লাফিয়ে উঠল সাথে সাথে। একটু আগে করা ওয়াদা ভুলে গেল। অত্যাধিক খুশিতে লাফাতে লাফাতে বলল, আলহামদুলিল্লাহ। এত বড় খবরটা তুই এখন দিচ্ছিস আমাকে? এখনো জানাশোনি কাউকে? আম্মু আব্বু শুনলে কত খুশি হবে জানিস? আমি এক্ষুনি ওদের বলে আসছি বলে স্যুট লাগিয়েছিল রাইসা। মাইশা হন্তদন্ত হয়ে গিয়ে মাঝপথে তাকে টেনে টুনে ফিরিয়ে আনলো তাকে। রুমের ভেতরে এনে দরজা চাপিয়ে দিল। পরপর চাপা স্বরে বলল, কি করছো তুমি? বললাম না কাউকে বলবে না। আবার ছুটে যাচ্ছিলে ঢোল পিটিয়ে বলতে। রাইসার আনন্দ আজ মাত্রা ছাড়িয়েছে। অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করতে হচ্ছে বলে মেজাজ সকাল থেকে প্রচণ্ড খারাপ ছিল তার। মাইশার কথা শোনার পর সেটা উবে গেছে যেন। সীমাহীন আনন্দে দুনিয়াদারি ভুলে বেশ জোর গলাতে বলল, তো বলবো না? এসব খবর তো ঢোল পিটিয়ে জানানোর মতোই, আর তুই লুকাতে চাচ্ছিস? বোকা মেয়ে। উফ, আমি আজ এত খুশি বলে বোঝাতে পারবো না। আমি খালামুনি হব। মাইশা রাইসার হাত চেপে ধরে বলল, আমি বলেছি আমার মনে হচ্ছে এমন। শিওর তো আর বলিনি, আগেই লাফাচ্ছ না? ও আচ্ছা, শিওর হয়ে তারপর জানাবি তাই তো? আচ্ছা, প্রেগনেন্সি কিট তো আমার কাছে আছে, কয়েকটা আনিয়ে রেখেছিলাম, পরে তো আর কাজে লাগলো না। কোথায় যেন রেখেছি, খুঁজে বের করতে হবে, পরে দিব আমি তোকে, টেস্ট করে রেজাল্ট জানাস কিন্তু। মাইশা শুকনো ঢোক গিলে বলল, পজিটিভ আসলে খবর আছে আমার। নির্জন নির্ঘাত বকবে আমাকে। রাইসার খুশি খুশি ভাব কমলো, কপালে ভাঁজ পড়ল। মাইশার কথা শুনে জিজ্ঞেস করলো, বকবে কেন? মাইশা রাইসার হাত টেনে এনে বিছানার খালি জায়গাটায় বসালো, নিজে বসলো মুখোমুখি। অতঃপর বলল, নির্জন এখন বেবি নিতে চাচ্ছিল না, কঠোর নিষেধ ওর। আমার পড়াশোনার জন্যই বলেছিল পড়াশোনা শেষ হলে বাচ্চার কথা ভাবতে, কিন্তু আমি তো ফলাফল জানানোর পর কতটুকু বকা শুনতে হবে তা ভেবেই চোখ বুঝল মাইশা। জিভে ঠোঁট ভিজিয়ে বলল, নির্জন যদি শুনে আমি এখন কনসিভ করছি। রাইসে হেসে ফেলল ফিক করে, হাসতে হাসতে সোজা শুয়েই পড়ল বিছানায়। বেশ কিছুক্ষণ পর হাসি থামিয়ে উঠে বসল, মুখখানা যথাসম্ভব গম্ভীর করে বলল, দুনিয়ায় প্রচুর বলদ দেখেছি, তবে তোর মতো দুটো দেখিনি। বাচ্চার কথা শুনলে কোন বাবা মেজাজ খারাপ করতে পারে ভাই? আর নির্জন ভাইয়া, এগুলো তোর ভুল ধারণা মাইশা, ভাইয়া খুশি হবে দেখিস। মাইশা মুখ গোমরা করে বলল, একটুও না? বলবে এটা আমার পড়াশোনায় ফাঁকি দেওয়ার আর একটা বুদ্ধি। বাচ্চার বাহানায় এখন বেশি বেশি ফাঁকিবাজি করব।
রাইসা সূচক শব্দ করে বলল, বাচ্চা আমাকে দিস বোন আমার, আমি পালবো, আর তুই পড়াশোনা করিস। সারা জীবন পড়াশোনা করিয়েছি ঠেলে ঠেলে, আর এখন কত মনোযোগী স্টুডেন্ট হয়ে গেছি উনি। এখন বাচ্চা না নিলেও পরে উল্টে ফেলবি না তুই। সত্যি কথাটা স্পষ্টভাবে মুখের ওপর শুনিয়ে দিয়েছে রাইসা। মাইশার মুখখানা আরও অন্ধকার হয়ে এলো। থমথমে স্বরে বলল, তোমরা আমার পড়াশোনার পিছু ছাড়বে প্লিজ? আমি ছেড়ে দিতে চাচ্ছি, তোমরাই ছাড়ছই না। ছাড়ার প্রশ্নে আসে না, মাত্র সেকেন্ড ইয়ারে তুই, আরও অন্তত 4-5 বছর লাগবে। তুই বাচ্চা নিয়ে ভাবিস না, ওকে দেখার মানুষ আছে। আর ভালো কথা মনে পড়েছে। কি? রাইসা চিন্তিত হয়ে বলল, আমার অনার্স তো শেষ হয়েছে, এখন মাস্টার্স করতে চাচ্ছি, কিন্তু ওনারা কি আমাকে পড়ার সুযোগ দেবে? মাইশা মুচকি হেসে বলল, আপু তোমার হবু জামাই ভার্সিটির লেকচারার, সুতরাং পড়াশোনায় ফাঁকি দেওয়ার সুযোগ তোমারও নেই। প্রয়োজনে ভাইয়া নিজেই পড়াবে। হয়েছে, যথেষ্ট সুযোগ সুবিধা দিয়ে ফেলেছেন উনি। পরে নিজেকে মহামানব মনে করতে শুরু করবেন। তবে যাই বলো, ভাইয়ার কিন্তু চয়েস আছে, মানতেই হবে। জামদানিটা দেখো, লাল টুকটুকে, এটাতে তোমাকে এত সুন্দর মানাবে। রাইসা তাকালো শাড়িটার দিকে, শোয়েবের পছন্দের মুগ্ধ হলো আরেকবার। শাড়ির সাথে মিলিয়ে পুরো একটা প্যাকেজ এসেছে বরপক্ষের থেকে। বউ সাজার জন্য শাড়ি থেকে শুরু করে পায়ের জুতোটা অবধি বাদ যায়নি। সব থেকে অবাক করার বিষয়, শোয়েব নিজ থেকে পছন্দ করেছে সব কিছু। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে সবই। রাইসা শাড়িটায় হাত বুলালো, একবার বলল, A to Z সব দিয়েছে। বলল, বড় কোনো অনুষ্ঠান করবে না, ওরাও করবে না, আমাদেরও করা হবে না। অল্প কিছু মেহমান নিয়ে অল্প আয়োজনে সাদামাটাভাবে বিয়ে সম্পন্ন করবে। কিন্তু বউ সাজের আয়োজন দেখ। শোয়েব ভাইয়া বুদ্ধিমান মানুষ, বিশাল সংখ্যক অতিথি ডেকে টাকা খরচ করবে না, সেই টাকা দিয়ে বউকে ডালা সাজিয়ে পাঠিয়েছে। বিয়েতে অতিথি ডেকে লাভ কি বলো? কবজি ডুবিয়ে খেয়ে বদনাম করবে, রোস্টে লবণ কম হয়েছে, তাই বউয়ের পেছনে টাকা খরচ করাই ভালো। বউ খুশি ইকুয়াল টু শান্তির সংসার। বলেই হাততালি দিল মাইশা। রাইসা মুখ বাঁকালো, তীক্ষ্ণ নজরে মাইশার দিকে তাকিয়ে বলল, এসব কে শেখায় তোকে? নির্জন ভাইয়া? আরে ধুর, উনি শেখাবে এসব? আমার কথা শুনলে তোমার মতোই ডায়লগ দেবে। দিতেই পারে, তবে বাচ্চার কথা শুনলে খুশি হবে দেখিস। রাইসার বিয়ে উপলক্ষে মাইশা কিছুদিন এখানেই থাকবে। নির্জন অফিস শেষে এখানে এসেছে। তোফায়েল ও নাজিয়া কাল আসবেন হলুদের অনুষ্ঠানে। ছেলের বউকে আগেই পাঠিয়ে দিয়েছেন। নির্জন চলে এসেছে সন্ধ্যার পরপরই। তার জন্য চা নাস্তার আয়োজনে ব্যস্ত হলেন নাজনীন। নির্জন কেবল 2 মিনিট নিচে বসেই উপরে মাইশার রুমে চলে গেল ফ্রেশ হতে। মাইশা এলো পিছু পিছু। জামা কাপড় গুছিয়ে নিয়ে এসেছে মাইশা। সেখান থেকে একটা ট্রাউজার আর টি-শার্ট বের করে নির্জনের হাতে দিল সে। তখনই মাইশার শুকনো মুখটা নজরে পড়ল নির্জনের। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, মাইশা এনি প্রবলেম? মুড অফ নাকি তোমার? মাইশা ইতস্তত করে বলল, না ঠিক আছে আমি। বললেই হলো? মুখ দেখেই মনে হচ্ছে কিছু একটা হয়েছে। বোনের বিয়ে, তোমার তো আরো খুশি হওয়া উচিত। সেখানে এমন মনমরা হয়ে বসে আছো, তা মেনে নেই কি করে? বলতে বলতে নির্জন মাইশার হাত থেকে কাপড় নিল। সেগুলোকে বিছানার এক কোণে ফেলে রেখে মাইশার হাত টেনে এনে বিছানায় বসালো। কোমল স্বরে বলল, বলো আমাকে কি হয়েছে? মাইশা বাহানা দিল, আচ্ছা আপনি ফ্রেশ হয়ে আসুন, এরপর বলছি। শিওর? একদম। নির্জন হার মানল। মাইশা বলায় ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। দরজাটা লাগাতেই মাইশা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাবল, শিওর না হয়ে ভুলেও কিছু বলা যাবে না। এখন অন্য কোনো বাহানা দিয়ে সাদা পান্ডাকে বুঝিয়ে সুঝিয়ে রাখতে হবে। এর থেকে কথা লুকানো জ্বালা। আমার মুখ দেখলেই সব কথা বুঝে যায়। নির্জন বের হতে না হতে আবার চেপে ধরল মাইশাকে। অগত্যা বানিয়ে আরেকটা যুক্তি দাঁড় করালো সে। আপুর জন্য, জাননি কিসব ভেবেচিন্তে দুজনে বিয়ে করতে রাজি হয়েছে। একজন সাইমনের সামনে ঝুঁকবে না বলে আর একজন সুস্মির জন্য বিয়ে করতে রাজি হয়েছে। একে অপরের প্রতি কোনো ফিলিংসও নেই, কি যে হবে। মাইশা জানালার সামনে দাঁড়ানো ছিল।
অকারণেই পর্দা ঠিকঠাক করে নিজেকে ব্যস্ত প্রমাণের চেষ্টা করছিল। নির্জন হুট করে এসে পেছন থেকে জড়িয়ে ধরল মাইশাকে, গালে চুমু খেয়ে কাঁধে থুতনি ঠেকালো, বলল, এ আর এমন কি ব্যাপার? আমাদের বেলাতেও এমনই হয়েছিল। পরে কি হলো? 1 মাসের মধ্যেই তো সব ঠিকঠাক। মাইশা নির্জনের হাতের ওপর হাত রাখল, খানিক ভেবে বলল, তাহলে বলছেন ওদেরও আমাদের মতোই কাহিনী হবে? অফকোর্স, অ্যারেঞ্জ ম্যারেজের প্রথমে যাই হোক, 2 দিন পর ঠিকই লুতুপুতু প্রেমে ভেসে যায়। মাইশা ঘুরল নির্জনের দিকে। তখনও নির্জনের হাতের বাঁধনে আবদ্ধ তার কোমর আহ্লাদি স্বরে বলল, সবচেয়ে বড় প্রমাণ আমরা, তাই না? মানছ তাহলে? মানলাম, কিন্তু মিস্টার সাদাপান্ডা, লুতুপুতু প্রেমে বেশি ভাসা উচিত না। ভাসতে ভাসতে বুড়িগঙ্গায় গিয়ে পড়ার সমূহ সম্ভাবনা আছে। বিকট নামটা শুনেই প্রত্যেকবারের মতো ভুরু কুঁচকে ফেলল নির্জন। বলল, ড্রেনেও পড়া যায় মিসেস বেতাল মহিলা। মাইশা নাক সিটকে বলল, আমি নদীর কথা বলেছিলাম। তাও একটু ভালো জিনিস, আপনি তো সোজা ড্রেনে চলে গেলেন। শান্তিপূর্ণ রোমান্সে ব্যাঘাত ঘটল নাজনীনের ডাকে। নিচতলা থেকে উচ্চ আওয়াজে মেয়ের নাম ধরে ডাকছেন, যার ফলে লুতুপুতু প্রেমে ইতি দিয়ে নিচে যেতে হলো দুজনেরই। রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর রাইসা নিজের কাজে বসল। কোনো এক ব্যাগের ভেতর থেকে খুঁজে বের করলো প্রেগন্যান্সি কিট। এরপর সেটা চুপি চুপি দিয়ে দিল মাইশার হাতে। বোনের শর্ত অনুযায়ী চুপ রয়েছে, শিওর হওয়ার আগ পর্যন্ত মুখ খুলবে না কেউ। নিজের রুমে এনে কিটটা লুকিয়ে রাখলো মাইশা। সকালে টেস্ট করবে বলে ভেবেছিল নির্জনের আগে ঘুম থেকে উঠবে, কিন্তু ঘুম বেইমানি করলো তার সাথে। ঘুম ভেঙে উঠে দেখলো নির্জন আগেই উঠে গেছে। ফ্রেশ হয়ে মাত্রই গিয়ে বসেছে বারান্দার খোলা বাতাসে। সুযোগে মাইশা লাফিয়ে নামলো বিছানা থেকে, প্রেগন্যান্সি কিটটা নিয়ে ঢুকলো বাথরুমে। যখন বের হলো তখন তার ঘুমটুম উবে গেছে, চোখে মুখে পানি দিয়েছে, তবে চুল উস্কো খুস্কো। সেসব একদম খেয়াল নেই মাইশার। খুশি হওয়ার সাথে সাথে একটু ভয়ও কাজ করতে লাগলো মনে। নির্জনকে খবরটা জানানোর আগেই হৃদস্পন্দন বেড়ে গেল, হাত পা কাঁপতে শুরু করলো বাঁধ ভাঙা খুশিতে। মাইশা এক ছুটে হাজির হলো বারান্দায় নির্জনের কাছে। শ্বাস প্রশ্বাস দ্রুত গতিতে চলছে বিধায় হাঁপাতে লাগলো এক প্রকার। নির্জন মাইশার এই অবস্থা দেখে ভড়কে গেল। এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? শরীর ঠিক আছে তোমার? বলেই কপালে হাত দিয়ে জ্বর আছে কিনা বোঝার চেষ্টা করলো। ফলাফল শূন্য। এমন সময় মাইশাই বলল, নির্জন, আপনাকে একটা কথা বলার ছিল। মাইশার মুখভঙ্গি দেখেই নির্জন প্রচণ্ড অস্থির হয়ে উঠেছে। জানতে চাইল, জলদি বলো। মাইশার মস্তিষ্কের কথাগুলো হঠাৎ জট পাকিয়ে গেল। নার্ভাসনেসে ভুল করে বলে বসলো, আপনি প্রেগনেন্ট, আমি বাবা হতে যাচ্ছি। নির্জনের মুখখানা একেবারে দেখার মতো হলো। হতবুদ্ধি, হতবিহ্বল, অবিশ্বাস্য খুশির খবরটা আনন্দিত হবে নাকি ডিপ্রেশনে যাবে বুঝতে পারল না। বিচলিত হয়ে উচ্চস্বরে বলল, হ্যাঁ, কি বললে? মাইশা নিজে হতভম্ব হয়ে গেছে নিজের কথাটায়। কপাল চাপড়ে শুধরানোর চেষ্টা করলো, সরি, আমি প্রেগনেন্ট, আপনি মা হতে যাচ্ছেন বলে আবারও দাঁতে জিভ কাটল মাইশা। এক্সাইটমেন্টে বারবার ভুলভাল বলেই যাচ্ছে। এদিকে নির্জন, সে ভাবছে অতিমাত্রায় খুশিতে বউ পাগল হয়ে গেছে। বলল, মাইশা, কি বলছে এগুলো? মাইশা লম্বা শ্বাস নিল, নিজেকে সামলে নিয়ে এবার ঠিকঠাক বলল, উফ, থুক্কু, আমি প্রেগনেন্ট, আপনি বাবা হতে যাচ্ছেন। নির্জন এগিয়ে এসে মাইশার হাত থেকে প্রেগন্যান্সি কিটটা নিল। সেখানে পরিষ্কার 2টো দাগ, অর্থাৎ পজিটিভ। নির্জনের মুখ কেমন রক্তশূন্য হয়ে গেল। নির্দিষ্ট প্রতিক্রিয়া ধরা দিচ্ছে না চেহারায়। মাইশার ঘাবড়ানোর মাত্রা বাড়ল। হৃৎপিণ্ডের ধুকপুক স্পষ্ট শোনা যাচ্ছে যেন। গলবিল শুকিয়ে মরুভূমি। শুকনো ঢোক গিলে জিজ্ঞেস করল, নির্জন, আপনি কি খুশি নন? এতক্ষণ বাদে নির্জনের চোখের পলক পড়ল, সাথে এক ফোঁটা অশ্রু অলক্ষেই ঝরে পড়ল নিচে। আচমকা হাঁটু গেড়ে বসে পড়ল নিচে। হাত বাড়ালো মাইশের পেটের দিকে। তখনই ধরা পড়ল স্পষ্ট তার হাতের কম্পন। কামিজের ওপর থেকে পেটে হাত রাখতেই শিহরণ বয়ে গেল শরীরে। অজান্তে অনুভব করলো কারো অস্তিত্ব। চোখ বুজে ভারী দম ফেলল। একরাশ প্রশান্তির সাথে জিজ্ঞেস করল, কেন মনে হলো আমি খুশি না?
মাইশা ভয় ভয় বলল, কারণ আপনি এখন বাচ্চা নিতে চাচ্ছিলেন না, বলেছিলেন পড়াশোনা শেষে বাচ্চার কথা ভাবতে। কিন্তু কিন্তু দেখুন, আমার দোষ নেই, আপনি কি রাগ করেছেন? নির্জন হেসে ফেলল, মাইশার পেটে চুমু খেয়ে বলল, তুমি এখনও বোকাই রয়ে গেলে। বাচ্চার কথা শুনে কোন বাবা রাগ করতে পারে? মাইশা খুশি হয়ে গেল, নিজেও বসলো মাটিতে হাঁটু গেড়ে। ভেজা চোখ দুটো পিটপিট করে বলল, আপনি রাগ করেননি সত্যি? নির্জন নাবোধক ইশারায় মাথা নাড়তেই মাইশা আতকে উঠে বলল, কি আপনি কাঁদছেন? তড়িৎ হাত রাখল নির্জনের গালে, পরপর নির্জনও একই কাজ করল। মাইশার মুখখানা দু হাতের আজলায় তুলে কাছে টানল, একাধারে অনেকগুলো চুমু দিল, পুরো মুখশ্রী জুড়ে বলল, কাঁদছি না, এটা আনন্দের অশ্রু মাইশা, তুমি জানো না তুমি আমাকে কি খুশিটা দিয়েছ। বাবা হওয়ার মতো আনন্দের খবর হয়তো আর কিছুতে নেই। সম্পূর্ণ নতুন এক অনুভূতির সাথে পরিচয় করিয়েছ তুমি, আমাকে পরিপূর্ণ করেছ, আমার জীবন পরিপূর্ণ করেছ। আর থেমে গেল নির্জন, সত্যি সত্যি কাঁদছে সে, ভেজা চোখ দুটোই তার প্রমাণ। কথা বলতে গিয়ে কণ্ঠস্বর অবধি কাঁপছে। ব্যাস, আর বলা লাগবে না, বাকিটুকু আমি নিজে দায়িত্ব বুঝে নিয়েছি। আপনি না বললেও আপনার মনের প্রত্যেকটা কথা আমি জানি। শুধু আপনি নন, আমিও আপনাকে পেয়ে পরিপূর্ণ। আপনাকে পেয়ে নিজেকে পৃথিবীর সেরা সৌভাগ্যবতী ভাবতে পারি। নির্জন মাইশার হাত দুটো মুঠোয় ধরে কাছে টানল, চুমু খেলো সেখানেও, বলল, আর এখন আমাদের সন্তানকে নিয়ে আমাদের সংসারও পরিপূর্ণ। মাইশা শক্ত করে জড়িয়ে ধরল নির্জনকে, হেসকি তুলে বলল, আমি আরও ভেবেছিলাম আপনি রাগ করবেন। অসম্ভব, আমাকে পরিপূর্ণ করা মেয়েটার ওপর আমি কিভাবে রাগ করতে পারি? হয় না মাইশা, জানো, খবরটা শোনার পর আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না আমি সত্যি বাবা হতে যাচ্ছি। সত্যি সত্যি, 3 সত্যি, আপনি বাবা হতে যাচ্ছেন আর আমি মা। ভাবতে পারছেন আমাদের একটা ছোট্ট বেবি হবে, ছোট্ট ছোট্ট হাত পা নেড়ে কোলে ওঠার বায়না ধরবে। মুহূর্তটা কত সুন্দর হবে, তাই না? নির্জন মাইশার চুলে হাত বোলাচ্ছে, জড়িয়ে রাখা অবস্থায় কানে চুমু খেলো, বলল, এত লোভ লাগিও না, পরে ধৈর্য ধরতে কষ্ট হবে যে। আজ মানতে বাধ্য হচ্ছি, বাবা হওয়ার অনুভূতি পৃথিবীর সেরা অনুভূতি। আমি খুশি, সত্যি খুশি, অসম্ভব খুশি। এই খুশি ভাষায় প্রকাশ করার মতো শব্দ নেই। না থাকুক ভাষা, আপনার চোখের ভাষায় কি যথেষ্ট নয়? মাইশা নির্জনকে ছেড়ে পেছল, পল্লব ঝাপটা এলোমেলো, বলল, বিয়ের পর থেকে আজ অবধি আমি আপনাকে কাঁদতে দেখিনি নির্জন। আজ প্রথমবার কাঁদতে দেখেছি, তা বাবা হওয়ার খুশিতে। এটাই আমার জন্য যথেষ্ট আপনার অনুভূতি বুঝে নিতে। নির্জন হাসলো, বলল, মাইশা, এবার একটু হসপিটালে গিয়ে চেক আপ করে আসা উচিত। নাস্তার পর রেডি হবে, আমরা আজই বের হব। মাইশা স্তম্ভিত হয়ে বলল, এখনই? আজ তো আপুর হলুদ, আমরা 2 দিন পর যাই। একদম না, আমি কোনো রিস্ক নিতে চাই না, আগেই ডক্টরের সাথে পরামর্শ করে ফেলা ভালো। নিচে চলো, গিয়ে সবাইকে খুশির খবরটা বলি। নির্জন হন্তদন্ত হয়ে উঠে দাঁড়াতেই পেছন থেকে হাত টেনে ধরল মাইশা, মিনমিন করে বলল, নিচে গিয়ে বলতে হবে? নির্জন বিভ্রান্ত হয়ে বলল, হ্যাঁ, কোনো সমস্যা নাকি? মাইশা লাজে রাঙা হয়ে বলল, কিভাবে বলবো, আমার তো লজ্জা করছে। আর কাউকে বলো না, বলো। রাইসাকে তো আমার আগেই বলেছ, তাই না? সত্যি কথাই বলেছি নির্জন, মিয়ে গেল মাইশা বলল, তখন তো নিশ্চিত ছিলাম না। হয়েছে, আর সাফাই দিতে হবে না, চলো এবার। ইমরান সোফায় বসে পেপারের পাতা উল্টাচ্ছে, নাজনীন রান্নাঘরে নাস্তার আয়োজন শুরু করেছেন সবে। তখনই নিচে এলো নির্জন ও মাইশা। রাইসা তখনও দরজা আটকে ঘুমে তলিয়ে। ইমরান তাদের দুজনকে দেখে বললেন, উঠে গেছো তোমরা, বসো এখানে। কিন্তু বসলো না একজনও। ইমরান অদ্ভুত নজরে পরখ করলেন দুজনকেই। নির্জন খুব বেশি এক্সাইটেড, আর মাইশার ফ্যাকাশে মুখ। ব্যাপার কিছু আন্দাজ করতে পারলেন না তিনি, প্রশ্ন করলেন, কিছু কি হয়েছে? নির্জন কিছু বলার আগেই মাইশা হাঁসফাঁস করে বলে উঠল, আপু, রাইসা আপু কই, ওঠেনি এখনো? না, ও তো নিজের রুমে আসছে, আমি ডেকে নিয়ে আসি। বলেই ছুটল মাইশা অস্থির ভঙ্গিতে রাইসার রুমের দরজায় নক করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর হাই তুলতে তুলতে দরজা খুলল রাইসা। ঘুম ঘুম কণ্ঠে বলল, সমস্যা কি?
সকাল সকাল ঘুম ভাঙাতে চলে এলি? মাইশা কপাল কুঁচকে বলল, আপু 2 দিন ধরে তোমার ঘুম বেশি বেড়ে গেছে। আগামীকাল তোমার বিয়ে, আর তুমি এমন দুনিয়া উল্টে ঘুমালে হবে? এক ব্যাটার শোকে অনেক রাত জেগেছি, আর এই ব্যাটা পাওয়ার খুশিতে বেশি বেশি ঘুমাচ্ছি। তোর সমস্যা? মাইশা ঠোঁট উল্টে বলল, নির্জন বলে আমি একাই যুক্তিহীন কথা বলি, এখন দেখি তুমিও বলো। রাইসা সূচক শব্দ করে বলল, সকাল সকাল ঘুম ভাঙিয়েছিস এসব বলতে? হঠাৎ আসল কথা খেলে পড়তে মাইশা বলল, ওহো, আমি বলতে এসেছিলাম আমি প্রেগন্যান্সি টেস্ট করেছি। রাইসের ঘুম ছুটল, চোখ ডলে ডলে ঘুম তাড়ালো বহু দূরে। চক্ষু দয় বড় বড় করে খপ করে মাইশার হাত চেপে ধরে বলল, রেজাল্ট কি? পজিটিভ এসেছে? মাইশা ওপর নিচ মাথা ঝাঁকালো, পরপর নুয়ে গেল লাজে। রাইসা লাফিয়ে উঠল, সাথে সাথে চিৎকার করে বলল, ইয়াহু, আমি খালামণি হব। মাইশাকে সামনে থেকে সরিয়ে লাফাতে লাফাতে নেমে এলো নিচে। সিঁড়ি বেয়ে নামতে নামতে চেঁচাতে লাগলো, আম্মু আব্বু কই তোমরা? একজন রান্নাঘর, আরেকজন ড্রয়িং রুম থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। ঘাবড়ানো স্বরে জানতে চাইলেন, কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? রাইসা নেমে এসে মাকে জড়িয়ে ধরল, এরপর বাবাকে বলল, শোনোনি তোমরা, আমি খালামণি হতে যাচ্ছি। ইমরান ও নাজনীন চমকে গেলেন। কোনো রূপ প্রতিক্রিয়া দেওয়ার আগে রাইসা নির্জনের সামনে গেল, বলল, কংগ্রেচুলেশন ভাইয়া, বেবির খুশিতে ট্রিট দিচ্ছেন কবে? নির্জন স্মিত হেসে জবাব দিল, তুমি বললে আজই। নাজনীন অবিশ্বাসে চোখ পিট পিট করে প্রশ্ন করলেন, হ্যারে মাইশা কি? পুরো প্রশ্ন করার আগে রাইসা উত্তর দিল, মাইশা প্রেগনেন্ট, মা মিষ্টি আনো, সবার মিষ্টিমুখ করাবে না? ততক্ষণে মাইশা গুটি গুটি পায়ে নিচে নেমে এসেছে। ওড়নার কোনা প্যাঁচাচ্ছে হাতে, মাথা নামিয়ে রেখেছে এখনও। নাজনীন তার কাছে এসে মাথায় হাত রাখলেন, আবেগে আপ্লুত হয়ে বললেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট মেয়েটাও মা হতে যাচ্ছে। ইমরান বললেন, এখনও দাঁড়িয়ে আছো তুমি, যাও মিষ্টি আনো। নাজনীন ছুটে গিয়ে ঢুকলেন রান্নাঘরে। বিয়ে উপলক্ষে ফ্রিজে মিষ্টির অভাব নেই, সেখান থেকে এক বক্স বের করে আনলেন সকলের মিষ্টিমুখ করাতে। মিষ্টি হাতে নিয়ে ইমরান আবার বললেন, তোফায়েলকে রেখে মিষ্টি খাওয়া উচিত হচ্ছে তো, দেরি করছো কেন, ডাকো এক্ষুনি। ইমরান এক কামড় মিষ্টি খেয়ে বাকিটুকু রেখে দিলেন, গিয়ে কল করলেন তোফায়েলের নাম্বার। ওই বাড়িতে জানাতেই তারা অস্থির হয়ে উঠলেন আসার জন্য। নাস্তা খাওয়ার পর নির্জন অপেক্ষা করল না, মাইশাকে নিয়ে বের হলো হসপিটালের উদ্দেশ্যে। বাকিরা ব্যস্ত হলো বিয়ের আয়োজনে। ডেকোরেশনের লোক আসতে শুরু করেছে, মেহমানও একে একে আসছে। নাজনীন রান্নাঘরে ছিলেন, ইমরান এসে হাজির হলেন, সেখানে ডাকলেন, শুনছো, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। বরপক্ষ সন্ধ্যার পর আসবে রাইসাকে হলুদ দিতে। আমি ভাবছি শোয়াইব না এসে পড়ে, ওকে আমার একটু বিশ্বাস নেই। নাজনীন হাসলেন, বললেন, বিয়ের জন্য একটু পাগলামি করে ফেলেছে না হয়, এজন্য এভাবে বলা কি ঠিক? আমি তো চাইব ও এমন পাগলই থাকুক আমার মেয়ের জন্য। মাইশা সুখের সংসার দেখেছি, রাইসার এমন একটা সুখের সংসার দেখলেই আমার আর কিছু চট থাকবে না, বিশ্বাস করো না? তোমাকে ওই ছেলের ব্যাপারে আর কিছুই বলা যাবে না। তোমরা সবাই ওর সাপোর্টে আছো, কি জাদু করেছে কে জানে। তোমার এত জানতে হবে না, তুমি গিয়ে তোফায়েল ভাই আর ভাবিকে নিয়ে এসো। এতক্ষণে কাছাকাছি এসে পড়েছে নিশ্চয়ই, আর তোমার বোনও কিন্তু আসছে। নির্জন মাইশার ফিরতে ফিরতে বেশ অনেকটা দেরি হলো। হসপিটালে গিয়ে প্রেগন্যান্সি টেস্ট করিয়েছে, রিপোর্ট নিয়ে ডক্টর দেখে বাসায় ফিরতে ফিরতে দুপুর পার। ততক্ষণে একে একে অনেক মেহমানি এসে উপস্থিত, অল্প কিছু আত্মীয় নিয়ে সাধারণ আয়োজন। মেহেদি আর্টিস্ট আনানো হয়েছে, 2 জন মেহেদি আর্টিস্ট রাইসের দুহাত ভরে ব্রাইডাল ডিজাইন দিচ্ছে। এর মধ্যে খাওয়ার সময় হলো। নাজনীন প্রচণ্ড ব্যস্ত বিধায় নাজিয়াই এই দায়িত্ব পালন করলেন। প্লেটে খাবার নিয়ে বসলেন রাইসাকে খাওয়ানোর জন্য। তোফায়েল ও ইমরানের তর্ক চলছে, নিশ্চিতভাবেই সেটা অনাগত নাতি অথবা নাতনিকে নিয়ে। নির্জন মাইশা আসার আগ পর্যন্ত টাইম পাস আর কি। নির্জন মাইশা বাড়িতে ঢুকতেই সবাই জেকে ধরল দুজনকে। একের পর এক প্রশ্ন, অভিনন্দনে ভেসে যাচ্ছে দুজন। আফরোজাও বাদ দেয়নি ভিড়ের মধ্যে থেকে। তবে সবথেকে খুশি দাদা দাদি ও নানা নানিকেই মনে হচ্ছে। বয়সের বাধায় নাচতে পারছে না কেবল, মিষ্টির হিড়িক পড়েছে বাড়িতে।
ডাইনিং টেবিল ভরে গেছে, এখন একে একে প্রতিবেশীদের মাঝে বিতরণ করা বাকি। কিছু ঘন্টার মাঝে এত এত আয়োজন দেখে মাইশার মাথা ঘোরার জোগাড়। নির্জনকে বলল, বিয়ে আপুর আর বাচ্চার খবর শুনতে সবার মনোযোগ ঘুরে গেছে আমার দিকে। কি একটা অবস্থা। নির্জন মুচকি হেসে বলল, তুমি আর আমি যেমন প্রথমবার মা বাবা হচ্ছি, তেমনি ওরাও প্রথমবার দাদা দাদি নানা নানি হচ্ছে। এত আয়োজনই কি স্বাভাবিক নয়? আপনি শুনেছেন বাবা অফিসেও মিষ্টি কিনে পাঠিয়েছে, সেখানেও বিতরণের কাজ চলছে। আমরা হসপিটাল থেকে আসতে আসতে দুনিয়া মাথায় তুলে ফেলেছে ওরা। আয়োজন দেখছি না, শুধু ওদের খুশির দেখছি আমি, আর আয়োজনটা তো শুধুই ওদের খুশির প্রকাশ মাত্র। মাইশা নজর ঘুরিয়ে নির্জনের দিকে ভুরু কুঁচকে তাকালো, জিজ্ঞেস করলো, আর আপনি খুশি প্রকাশের মাধ্যম কি? নির্জন হতাশ শ্বাস ফেলে বলল, প্রকাশ করতে পারছি না। ঘর ভর্তি মেহমানের সামনে বউ কোলে নিয়ে বসে থাকতে পারি বলো? মাইশা গাল ফুলিয়ে বলল, আপনি একটা মহাপাজি লোক। ওপর ওপর ভদ্রভাব ধরে থাকেন, সরুন আমার সামনে থেকে, বলে হনহনিয়ে চলে গেল উপরে। জামা কাপড় বদলে ফ্রেশ হয়ে এসে নিজে বসলো মেহেদি লাগাতে। রাইসাকে নাজিয়া খাইয়ে দিয়েছে শুনেই দুষ্টু বুদ্ধি চাপলো, হাহুতাশ করে বলতে লাগলো, আমি যে না খেয়েই মেহেদি লাগাতে বসে পড়লাম, এখন খাবে কে? নাজিয়া কাছাকাছি ছিলেন, মাইশার কথা শুনে ওর দিকে তাকালেন, বললেন, নির্জন কই, ওকে বলো আমি খাবার বেড়ে নিয়ে আসছি, ও খাইয়ে দিক। রাইসা হেসে বলল ফিক করে। মাইশার কানের কাছে ফিসফিস করে বলল, জামাই থাকার অ্যাডভান্টেজ। মাইশা কটকট করে বলল, এত খোঁচা মারতে হবে না আমাকে, তোমারও কাল বিয়ে। থাকুক বিয়ে, বিয়ে হলেই যে আগের মতো জীবনেই ফিরে পাবো না তার কি গ্যারান্টি? চিনি না জানি না, দুদিনের পরিচয়ে একজনকে বিয়ে করছি আমি, সব কিছু ঠিক হবে কি না এরও গ্যারান্টি নেই। খানিক বাদেই নির্জন উদয় কোত্থেকে যেন এসে মাইশাকে জিজ্ঞেস করলো, তুমি নাকি ডাকছো, কি হয়েছে? মাইশা বিস্মিত হয়ে বলল, আমি কখন ডাকলাম? মাই তো বলল। নাজিয়া চলে এলেন ততক্ষণে, হাতে খাবারের প্লেট নির্জনের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, দেখতে পাচ্ছিস না ও মেহেদি লাগাচ্ছে, একটু খাইয়ে দে ওকে, এজন্যই ডেকেছি। নির্জন মায়ের হাত থেকে প্লেটটা নিয়ে বলল, আচ্ছা আমি যাই, আমার কাজ আছে। নির্জনের হাতে প্লেট দিয়ে নাজিয়া চলে গেলেন সেখান থেকে। রাইসা অন্য পাশে ঘুরিয়ে মেহেদি আর্টিস্টদের সাথে কথা বলে ব্যস্ত। ভাবখানা এমন, সামনের দুটো জলজন্ত মানুষ চোখে পড়ছে না। দিন পেরিয়ে রাত্রি, হলুদের আয়োজনে সাজানো হয়েছে পুরো ছাদ। রাইসাকে তৈরি করে ছাদে নিয়ে এলো মাইশা। আজকের জন্য রাইসা শাড়ির ঝামেলা যায়নি, কাল বিয়েতে একেবারে লাল জামদানি জড়াবে ভেবে গাঢ় বাসন্তী রঙের একটা থ্রি পিস পরেছে আজ, সাথে ফুলের সাজসজ্জা। মাইশা স্টেজে এনে বসালো ওকে। ছাদে গান বাজনার শব্দে টেকা দেয়, কারো কথা কারো কান অব্দি পৌঁছাচ্ছে না। আজ দ্বিতীয়বারের মতো হলুদ লাগাতে স্টেজে বসেছে রাইসা। গতবার হলুদের অনুষ্ঠান শেষে পালিয়েছিল সাইমনের হাত ধরে, এরপরই জীবনে নেমে এলো দুর্ভাগ্য, অশান্তি। এতদিনে বহু চেষ্টাই করলো সেই সংসারটা টিকানোর, কিন্তু লাভ কি হলো? সম্পর্ক শেষ পর্যন্ত ডিভোর্সই গড়ালো। আজ আবারও বসেছে এক অনিশ্চিত ভবিষ্যতের সূচনা করতে। অতীতের এক একটা ঘটনা মনের পর্দায় ভেসে উঠতে লাগলো রাইসার। উদাস মন হারিয়ে গেল কোথাও। গানের শব্দগুলো কর্ণকুহরে প্রবেশ করতে ব্যর্থ হলো। মাথা নুয়ে নিস্তেজ হয়ে বসে রইল। চোখের পলক ফেলতেই টুপটাপ গড়িয়ে পড়ল চোখের জল। কাঁধে মাইশার হাতের স্পর্শ পেতেই মাথা তুলল রাইসা। মুছে ফেলল চোখের পানি, অনিচ্ছায় হাসল পরিস্থিতি সামাল দিতে। আশেপাশের পরিস্থিতি পরখ করে দেখল মাইশা। পরপর রাইসার কাছে ঘেঁষে বসল। কণ্ঠস্বর নামিয়ে বলল, কাঁদছ? কার জন্য কাঁদছ? সেই মানুষটার জন্য যে পরিস্থিতির দোহাই দিয়ে তোমাকে ছেড়ে দিল। খুব তো মুখে বলো তুমি ওকে ঘৃণা করো, তবে মনের কথা ভিন্ন কেন? রাইসা দীর্ঘশ্বাস ফেলে বলল, করি, প্রচণ্ড ঘৃণা করি আমি ওকে, কিন্তু ও আমার প্রথম ভালোবাসা। ওকে ভালোবেসেছি আমি, প্রেম করেছি কতগুলো দিন, বিয়ে করেছি, সংসারও করেছি। শেষ পর্যন্ত যে বাচ্চার জন্য সংসারটা ভেঙে যাবে আমি কখনো ভাবিনি। এই জিনিসটা হয়তো দরকার ছিল আপু, ওনার মুখোশ খোলার জন্য। অন্তত ওনার সঠিক রূপটা দেখে তুমি হুঁশ আসো। চোখের পানি নষ্ট করো না, চেষ্টা তো করি।
কিন্তু আমার মন মানে না। তুমি কিছু মনে না করলে তোমাকে কিছু কথা বলি। রাইসা বিভ্রান্ত নজরে তাকালো মাইশার দিকে, শুধালো, মনে করব? না না, কি বলবি বল। মাইশা জিভে ঠোঁট ভিজিয়ে বলতে শুরু করলো, শোয়েব ভাইয়ের আগের সংসার সম্পর্কে বলতে গেলে আমরা তেমন তো কিছুই জানি না, তবে যতটুকু জানি ততটুকু হয়তো যথেষ্ট। জানো তো, ওনার আগের স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, নিজের বউ অন্য কাউকে ভালোবাসছে। ব্যাপারটা কোনো পুরুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। সম্পর্ক শেষ হওয়ার পরও ওনার মনে অবিশ্বাসটা ঠিকই ছিল, এতদিনও তাই বিয়ে করার সিদ্ধান্ত নেয়নি। তোমার বেলায় কেন সিদ্ধান্ত বদল করলো আমি জানি না, কিন্তু উনি হয়তো আশায় আছেন এত কিছুর পর তুমি সাইমনকে ঘৃণা করতে শিখে গেছো। আপু, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ওনাকে কখনো এই জিনিসটা অনুভব করতে দিও না তোমার মনেও অন্য কেউ আছে। আই থিঙ্ক একই শখ মানুষ বারবার নিতে চাইবে না। রাইসা চুপ করে রইল বেশ কিছুক্ষণ। অকাট্য যুক্তিগুলো মনের মধ্যে আওড়ে নিজেকে বুঝ দিতে থাকলো। অতঃপর বলল, আমি বুঝেছি, কিন্তু তোরাই আমাকে বুঝতে পারছিস না। আমার ওর প্রতি আর কোনো অনুভূতি অবশিষ্ট নেই, বিশ্বাস কর। সব কিছু শেষ করে দিয়েছে ও। আমি কিভাবে বোঝাই তোদের? নিজের আচরণে ও আস্তে আস্তে আমার মন থেকে উঠে গেছে। আমি তো শুধু অতীতের কথা ভেবে কাঁদছি। অতীতের কথা ভোলা যায় না। যায় না? আবার হয়তো যায়, আমি জানি না। যায়? তুমি চাইলেই পারবে, দেখো। কথাবার্তায় ব্যাঘাত ঘটল। নাজনীন চলে আসায় রাইসা দ্রুত চোখ মুছে স্বাভাবিক করলো নিজেকে। মাকে বুঝতে দিল না কিছু। হাসি মুখে জিজ্ঞেস করলো, কিছু বলবে মা? হ্যাঁ, বলতে এসেছিলাম, শোয়েবের মা বাবা কিছুক্ষণ আগে রওনা দিয়েছে, চলে আসবে একটু পরেই। এর আগে আর কেউ হলুদ লাগালে শুরু কর, নাকি এভাবে বসে থাকবি সবাই? রাইসা বলল, বাবা কই? তোমরা দুজন আসো, তোমরা সবার আগে হলুদ লাগাবে। নাজনীন আবেগে আপ্লুত হয়ে নিঃশব্দে কেঁদে ফেললেন। নির্জন গিয়ে ইমরানকে খুঁজে আনলেন। কিছু মুহূর্তের ব্যবধানে সবাই হাজির স্টেজের সামনে। এক একজন উঠছে, হলুদ লাগাচ্ছে, ছবি তুলছে। আধা ঘন্টা পেরিয়ে গেল। এর মধ্যেই ইমরানের ফোন বেজে উঠল হঠাৎ। পকেট থেকে বের করতেই দেখলেন আনিস সাহেবের কল, অর্থাৎ বরপক্ষ এসেছে হলুদ লাগাতে। ইমরান ও নাজনীন নিচে চলে গেলেন তাদের অভ্যর্থনা জানাতে। শোয়েবের মা বাবা, বড় চাচা চাচি, খালা খালাতো বোন এসেছে, সাথে ফ্রি অফারে সাদমান, বর্ষাও। কনে পক্ষের বাড়িতে আসার সুযোগ মিস করতে একেবারেই নারাজ সাদমান। নিজে আসবে সাথে বর্ষাকেও টেনে টুনে নিয়ে এসেছে। মিনিট 15 পরে ছাদে জড়ো হলো সবাই। ইমরান সাহেব স্বস্তি পেলেন শোয়েব আসেনি দেখে। বউয়ের কানে কানে বললেন, যাক, ছেলেটা হলুদের দিন অন্তত আসেনি, নয়তো এসে যদি বলতো আমার বউকে আমি হলুদ লাগাতে চলে এসেছি, ব্যাপারটা কেমন হতো? নাজনীন হেসে ফেললেন, বললেন, কি আর হতো, তোমার বোন একটু জ্বলতো, এর বেশি কিছু না। মুরব্বীরা বউকে হলুদ লাগিয়ে কিছুক্ষণ কথাবার্তা বলে সরে গেল। নাজনীন তাদের আপ্যায়নে ব্যস্ত হলেন। সাদমান, বর্ষা আর শোয়েবের খালাতো বোন বিথি রয়ে গেল সেখানে। বড়রা অন্যদিকে সরে গেছে। সুযোগে নির্জন জিজ্ঞেস করলো, শোয়েব ভাই আসলো না যে? বিথি বলল, ব্যস্ত রেখে এসেছি, কাল একেবারে বউ নিতে আসবে। সাদমান ফট করে বলে ফেলল, অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে রেখে আসতে হয়েছে, আসার জন্য যা পাগল হচ্ছিল। সকলে হেসে ফেলল শব্দ করে, কেবল রাইসার মুখ থেকে শব্দ বের হলো না। লজ্জা পেয়ে মাথা নিয়ে ফেলল। আপন মনে বলল, আশ্চর্য লোক, আমাকে বলে গেল সাইমনের সাথে চ্যালেঞ্জে জিততে বিয়ে করছে, আর মানুষের সামনে কত সোয়াব, কি যে করতে ইচ্ছে করে। বর্ষা সাদমানের বাহুতে ঘুষি মারল, বলল, তোমার সমস্যা কি? ভাইয়াকে পৌঁছানোর কোনো সুযোগ বাকি রাখো না। মাইশা বলল, এই আমরা কিন্তু সিরিয়াস, শোয়েব ভাইয়া আসলে আসতে চেয়েছিল। বিথি প্রত্যুত্তরে বলল, ওদের কথা বাদ, আমি সত্যিটা বলি, ভাইয়া আসলেই প্রথমে আসতে চেয়েছিল, তারপর আমরা বললাম নতুন বউকে হলুদ লাগাতে মুরব্বীরা আর কাজিনরা যায়, বর যায় না, তুমি বসে থাকো। এরপর আর ভাইয়া জোর করেনি। সাদমান ভাইয়া একটু বাড়িয়েই বলেছে। বর্ষার সাথে সাথে বলল, ওটার স্বভাব, ওর কথা বিশ্বাস করো তোমরা। সাদমান বলল, বিশ্বাস না করে কি অবিশ্বাস করবে নাকি? যাক,
বাদ দাও, কাল তো আসছি বউ নিতে, আজ না আসলে একদিনের জন্য কোনো আহামরি লোকসান হবে না ওর। বরপক্ষ ঘণ্টাখানেক থেকে চলে গেল। কনেপক্ষের হলুদের অনুষ্ঠান চলল রাত 1টা পর্যন্ত। অতঃপর ক্লান্ত মানুষগুলো একে একে চলে গেল নিজেদের নির্ধারিত রুমে। মেহমান অল্প বিধায় বেশি ঝামেলা পোহাতে হয়নি। নির্জন মাইশার রুমে গিয়ে শুয়ে পড়েছে। মাইশা যায়নি এখনো। রাইসার রুমে বসে সব গোছগাছ করতে সাহায্য করছে। অনুষ্ঠানের কাপড় চোপড় বদলে ফেলেছে দুজনেই। মাইশা কাজ করছে ঘুমে ঢুলতে ঢুলতে। রাইসার চোখে ঘুম নেই। মনমরা হয়ে ধীরে সুস্থে এক একটা জিনিস গোছাচ্ছে। আশঙ্কা করছে খারাপ কিছুর। যদি শোয়েব সাইমনের মতো হলে, জীবন যদি আবারও দুর্বিষহ হয়ে ওঠে। যত যাই হোক, একবার ধোঁকা খেয়ে দ্বিতীয়বার কোনো পুরুষকে বিশ্বাস করার প্রশ্নই আসে না। আকাশ কুসুম ভাবনার মাঝে ডাকল মাইশা, আপু কি হলো তোমার? কোন ভাবনায় ডুবে গেলে? সংবিত ফিরল। রাইসা এলোমেলো পল্লব ঝাপটালো, বলল, তেমন কিছু না, এমনি। আমার থেকে কথা লুকাচ্ছ তুমি? লুকানোর কিছু নেই মাইশা। আমি আসলে ভাবছিলাম আমার এবারের সংসারটা কেমন হবে। আচ্ছা, উনি তো এতদিনও বিয়ে করেননি, কারণ আবার আগের বউয়ের প্রতি ভালোবাসা নয় তো? রাইসা খুব চিন্তায় পড়ে গেল। বোনের মুখের দিকে তাকিয়ে মাইশারও একই প্রতিক্রিয়া, বলল, আসলেই আমার তো মনে হয় না। রাইসা মাইশার মুখোমুখি এসে বসল। কপালে বিস্তর ভাঁজ ফেলে বলল, আমার তো এমনই মনে হচ্ছে। নাটক, সিনেমা, গল্পে এসবই হয় জানিস। এক বাচ্চার বাপকে বিয়ে করলে কত কিছু যে হয়। বাসরাতে বলবে আমি বিয়ে করেছি মেয়ের জন্য, যেন ও একটা মা পায়। আমি আমার আগের বউকে ভালোবাসি, তোমাকে স্ত্রী হিসেবে মানি না। ব্যাপারটা এমন হলে আমি কি করব? রাইসার চিন্তা ভাবনার বহর দেখে মাইশা হতভম্ব হয়ে বলল, আস্তাগফিরুল্লাহ, তুমি কি ভাবছো এগুলো? তুমি তো আর ভাইয়ার মাথায় বন্দুক ঠেকে বিয়ে করছো না যে উনি এমন বলবে। বিয়ে ওনার ইচ্ছাতেই হচ্ছে। রাইসা ধমকের সুরে বলল, চুপ থাক, তুই বেশি জানিস নাকি? উনি স্বেচ্ছায় বিয়ে করছে ঠিকই, তবে সেটা নিজের জেদ বহাল রাখতে। আর আমি হ্যাঁ করেছি সুস্মির জন্য আর সাইমনকে দেখিয়ে দিতে। ওকে ছাড়াও আমার জীবন চলবে। আমি গ্যারান্টি দিতে পারি উনি ঠিক ঠিক এই ডায়লগগুলোই দিবে আমাকে। মাইশা দীর্ঘশ্বাস ফেলে কপাল চাপড়ালো, জিজ্ঞেস করলো, আচ্ছা বুঝলাম, এখন ধরো ডায়লগ সত্যি সত্যি গল্পের মতো ভাইয়া ডায়লগগুলো দিল, তখন তুমি কি করবে? রাইসা খুব উচ্ছ্বাসিত হয়ে বলল, গুড কোশ্চেন। আমি এর সমাধান আগেই ভেবে রেখেছি। উনি আমাকে কিছু বলার সুযোগই দিব না। আগে আগে আমি ওনার ডায়লগ কপি পেস্ট করে বলে দিব, আমি শুধু সুস্মির জন্য আপনাকে বিয়ে করে এই বাড়িতে এসেছি। আপনাকে আমি স্বামী হিসেবে মানি না। চৌধুরী সাহেব থুক্কু, শিকদার সাহেব ভালো হবে না। রাইসার কথা বলার ভঙ্গি দেখে মাইশা হাসি চাপতে পারল না। দুবনে একযোগে হেসে উঠল হু হা করে। কয়েক মুহূর্ত পর মাইশা বহু কষ্টে হাসি থামিয়ে বলল, থামো ভাই, ভাই কিন্তু সিরিয়াস টাইপের মানুষ। বাসের ঘরে এমন ফিল্মি ডায়লগ দিলে নির্ঘাত রেগে বোম হয়ে যাবে, যদি রাত্রিবেলায় আবার বউ ফিরিয়ে দিয়ে যায়। বলে পুনরায় হাসতে শুরু করলো পরিস্থিতি কল্পনা করে। রাইসা হাসল না, যথাসম্ভব গুরু গম্ভীর হয়ে বলল, হোক বোম, বোম হয়ে ফেটে যাক, তাতে আমার কি? আমার যা বলার আমি তো বলবই। এই ব্যাপারে আমি ওনাকে জিততেই দেব না, অসম্ভব। মাইশা হাসি থামালো। আচমকাই বোনকে জড়িয়ে ধরে বলল, তোমার এই হাসি খুশি রূপটা আমি ভীষণ মিস করি জানো। দয়া করি আর কখনো যেন মিস করা না লাগে। তুমি সবসময় আমার হাসি খুশি থাকো। সব গুছিয়ে বিছানায় যেতে যেতে রাত 2টো বেজে গেল। কথা বলতে বলতে 2:30টার দিকে চোখ লাগলো রাইসার। সারাদিনের ক্লান্তিতে এবং সদ্য হওয়া অভ্যাসের ফলে রাত জাগা সম্ভব হলো না। কিন্তু মাইশার চোখে ঘুম নেই। এপাশ ওপাশ ফিরে ভাবতে বসলো, ওই রুমে থাকা নির্জনেরও অবস্থা একই হবে নিশ্চয়ই। মনের ইচ্ছেকে মনে চাপা দেওয়া সম্ভব হলো না। রাইসা ঘুমিয়ে পড়েছে নিশ্চিত হতেই নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো মাইশা। নিঃশব্দে দরজা লাগিয়ে পা টিপে টিপে হাজির হলো নিজের রুমে। নব ঘোরাতেই বুঝতে পারল নির্জন ভেতর থেকে লক করেনি, অর্থাৎ সে অপেক্ষায় বসে আছে মাইশা আসবেই। সম্পূর্ণ অন্ধকার রুম, ড্রিম লাইটটাও জ্বালানো যায়নি, কিছুই দেখা যাচ্ছে না।
নির্জনের কাণ্ডে মাইশা খানিক বিরক্ত হলো। গতবারের অভিজ্ঞতা স্মরণ করে এবারে মাইশা প্রথমে বারান্দায় তাকালো। দরজা বন্ধ, পর্দা দেয়া, অর্থাৎ নির্জন সেখানে নেই। জানালাতেও পর্দা দেয়া। মাইশা আন্দাজের ওপর হেঁটে গিয়ে সুইচ লাইট টিপে জ্বালালো। বিছানায় তাকাতেই দেখল নির্জন উপর হয়ে শুয়ে আছে। মাইশার উপস্থিতি টের পেতেই উঠে বসলো, জিজ্ঞেস করলো, এতক্ষণে আসার সময় হলো? মাইশা উত্তর দিল, আপু ঘুমিয়েছি একটু আগে, এরপরে এলাম আমি। আপনি বলুন তো, পুরো ঘর অন্ধকার করে রেখেছিলেন কেন? পরে বলবো। লাইট অফ করে ঘুমাতে আসো তুমি, নাকি আবারও যাবে? মাইশা লাইট অফ করে ড্রিম লাইট জ্বালালো। বিছানায় উঠে গায়ে কম্বল টেনে বলল, না, আপু ঘুমিয়ে পড়েছে, এখন বেঘরে ঘুমাবে সকাল পর্যন্ত, তাই আমার আর যাওয়ার দরকার নেই, আমি এখানে থাকবো। মাইশাকে কাছে পাওয়া মাত্র নির্জন তার কোমর জড়িয়ে ধরল, গলায় মুখ গুজে চোখ বুঝল নিশ্চিন্তে। মাইশা বলল, ঘুমিয়ে পড়লেন? আমার কথার জবাব দেননি কিন্তু। কোন কথার? ঘরটাকে অমাবস্যার অন্ধকার করে রেখেছিলেন কেন? আলোর প্রয়োজন ছিল না তাই? আচ্ছা তাই। আর আমি যখন ঢুকলাম, এই অন্ধকারে পড়ে টরে গেলে কি হতো? নিজের রুমের কানাকাঞ্চি সবার চেনা থাকে, আর তোমার রুমে তো পড়ার সম্ভাবনা নেই। মাইশা হতাশ শ্বাস ফেলল। এর সাথে তর্কে জড়িয়ে কাজ নেই, তাই প্রসঙ্গ বদলে বলল, তাহলে আমি লাইট অফ করে আসি। নির্জন মাইশার গলার ভাঁজ থেকে মুখ তুলে জিজ্ঞেস করলো, কেন? আপনি তো বললেন আলোর প্রয়োজন নেই। এতক্ষণ ছিল না, এখন আলোর প্রয়োজন আছে। মাইশা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি কারণে? তোমাকে মন ভরে দেখার জন্য। এতক্ষণ তো তুমি আমার পাশে ছিলে না, কাকে দেখতাম আমি? এখন তো আছো। মাইশা অদ্ভুত নজরে তাকালো নির্জনের দিকে। তার চুলগুলো এলোমেলো করে দিয়ে স্মিত হেসে বলল, বেশি বউপ্রীতি ভালো না মিস্টার? নির্জন হতাশ শ্বাস ফেলে বলল, হ্যাঁ একদমই ঠিক। তাহলে বউ ভালোই সুযোগ পায় দূরে দূরে থেকে যন্ত্রণা দেয়, ভারী বিপদ। উফ, আপনার সাথে তর্ক করার এনার্জি নেই আমার। ঘুমান তো, না ঘুমালে? এই সকালে কাজ নেই আপনার, ঘুমানোর দরকার আছে। আপনার কিছু এনার্জি আমাকে ধার দিয়েন তো, অলসে বিরাট মুসিবতে আছি। কোনো ব্যাপার না, প্রেগনেন্ট অবস্থায় একটু বেশি ক্লান্ত লাগবে, স্বাভাবিক। যেহেতু তোমার এই অবস্থার জন্য আমি দেই, একটু ভোগান্তি আমারও হবে। মাইশা দুমদাম কয়েক কিল বসালো নির্জনের বাহুতে, কটমট করে বলল, আশ্চর্য, 3টা বেজে যাচ্ছে, আপনার ঘুম ধরে না কেন? কিসব আলোচনা করে যাচ্ছে? গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা উচিত, লাইক দেশের অবস্থা। মাইশা প্রলম্বিত শ্বাস ফেলে বলল, কাল করব দেশ নিয়ে আলোচনা, এখন ঘুমান। সারাদিন অনেক ছুটোছুটি করেছেন, এখন একটু ঘুমানো দরকার আপনার। জোরপূর্বক নির্জনের মাথাটা বালিশে রাখতে নির্জন আবার উঠে মাইশার গলায় মুখ গুজল। অমন অবস্থাতেই বলল, দূরে সরানোর চেষ্টা করলে খবর আছে মাইশা। রাত 3টার খবর দিয়ে আমার কাজ নেই, আপনি ঘুমান তো। মাইশা নির্জনের অভ্যাস ভালোভাবেই জানে, মাইশা পাশে না থাকলে ঘুমের ঠিক ঠিকানা থাকে না। অনেকটা সময় জেগেছিল, এখনও জেগে বসে থাকলে কাল সারাদিন কাজ করাটা মুশকিল হবে। মাইশার থেকেও বেশি দায়িত্ব পালন করেছে নির্জন। সব বাদ দিয়ে নির্জনের চুলের ভাঁজে হাত বুলাতে শুরু করলো মাইশা। এর মধ্যে কখন ঘুমিয়ে পড়েছে তার খেয়াল নেই। সকাল থেকে ছুটোছুটির উপরে আছে ইমরান ও নাজনীন। বরপক্ষ আসবে দুপুরে, শুরু হয়েছে তার আয়োজন। মাইশা রাইসার রুমে মেকআপ আর্টিস্ট এসেছে বউ সাজাতে, সেই কাজেই চলছে। মাইশা রুম ছেড়ে বের হয়নি এর মধ্যে। অবশেষে শোয়েবের পছন্দ করে দেয়া লাল টুকটুকে জামদানিটা পরানো হলো রাইসাকে। চুলে খোপা করে গোলাপ লাগানো হয়েছে, এর ওপরে লাল ওড়না দিয়ে ঘুমটা টেনেছে। লাল জামদানিতে তাকে স্নিগ্ধ এক লাল গোলাপ মনে হচ্ছে, তবুও সাজগোজের ওপর দিয়ে মুখের মলিনতা চোখে পড়েছে। সবাই ভেবে নিয়েছে মা বাবাকে ছেড়ে দেওয়ার বেদনায় হয়তো মুখখানা এত মলিন। স্রেফ রাইসাই জানে মনের মধ্যে কি প্রকাণ্ড ঝড় হচ্ছে তার। বরপক্ষ প্রস্তুত বের হওয়ার জন্য। শোয়েবের গাড়িটা সাজানো হয়েছে বরের জন্যই, সাদমান আগে থেকেই বলে রেখেছে সে শোয়েবের সাথেই যাবে। স্যুটবুট পরে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে গাড়িটার কাছেই। শোয়েব বের হলো ঠিক 2 মিনিট বাদেই। এখনও ভেতরে ঢোকেনি সে, কে যাবে নিশ্চিত হচ্ছে সেটা। তিন্নি বেগম এসে বললেন, বরের সাথে তোমরা ছোটরাই যাও, সাদমান আর সাহেব যাবে ওর সাথে, বিথি তুইও যাবি।
শোয়েবের চাচাতো ভাইয়ের নাম সাইফ, সেও যাচ্ছে একই গাড়িতে বসে। এর মধ্যে সাদমান গিয়ে তিন্নি বেগমকে বলল, আন্টি গাড়িটা আমি ড্রাইভ করি, তাহলে একজন বেশি যাওয়া যাবে এটাতে। তিন্নি বেগম চোখ ছোট ছোট করে বললেন, বউকে নিতে চাচ্ছ সেটা বলো, বাহানা দেখাচ্ছ কেন? তিন্নি বেগম সকলের সামনেই কথাটা বলেছে। সাদমান উত্তর দিতে পারল না। সাইফ ও বিথি হেসে উঠল সাথে সাথে, ফলে ভীষণ লজ্জায় পড়ে গেল বর্ষা। ব্যতিক্রম শোয়েব সে বিরক্তি প্রকাশ করে বলল, তোমাদের ডিসিশন নিতে নিতে সময় পেরিয়ে আসছে, এক কাজ করো, তোমরা গাড়ি নিয়ে যাও, আমি বাইকে চলে আসছি। ধরা দিল সাদমানের জন্য মহা সুযোগ। সে প্রতিবাদী সুরে বলল, দেখেছেন আন্টি, দেখেছেন আপনার ছেলের কাণ্ড? আপনি আমাকে বলেছিলেন, আর আপনার ছেলে যে বিয়ের জন্য তাড়াহুড়ো করছে সেটা দেখছেন না? তিন্নি বেগম কিছু বলার জন্য হাঁ করতে সাহেব বল, থামেন আপনারা, ঝগড়া করে কাজ নেই, আমি বাইকে যাচ্ছি, সাদমান ভাই আপনি বর্ষা ভাবিকেও নিন। অবশেষে তর্কাতর্কির সমাপ্তি ঘটল। পেছনের সিটটা প্রশস্ত হওয়ায় তিনজনের বেশ আরামি জায়গা হলো। সাদমান গিয়ে বসল ড্রাইভারের পাশের সিটে। রওনা হতে হতে আরও 10 মিনিট পেরিয়ে গেল। পিচ ঢালা রাস্তায় গাড়ি এগিয়ে যাচ্ছে। এর মধ্যে সাদমান শুরু করেছে গতকালের আলাপ। বলল, ভাবিকে একটু মনমরা লাগছিল, তোর বিয়ের জন্য একটু সময় নেওয়া দরকার ছিল শোয়েব। শোয়েব বিরস মুখে বলল, সময় নেওয়ার মতো সময় আমার নেই। বিথি ও বর্ষা মুখ চাওয়াচাই করে ঠোঁট টিপে হাসল। সাদমান খুব আফসোসের সুরে বলল, বুঝলি না রে, তুই কিছু বুঝলি না। কি বুঝবো? সাদমান উত্তর দিল না, সুরে সুরে গান ধরল, কই कैसे ইনচে সমঝায়ে সাজানিয়াকে মানতে আভি ইনকার হে। শোয়েব মুহূর্তের ব্যবধানে বলে বসল, তোর বেসুরা কাকের মতো গলার গান বন্ধ কর, নয়তো বরপক্ষ পালিয়ে যাবে আর কনে পক্ষ অজ্ঞান হয়ে যাবে। সেকেন্ডের মাঝে সবাই চুপ হয়ে গেল। হাসি চাপছে বহু কষ্টে, তবে সাদমানের গায়ে লাগলে তো সব কয়েক সেকেন্ড চুপ থেকে আবার বলল, শুক্রবারের দিন, পবিত্র দিন, তোর বিয়ের দিন, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর বউ তোকে দিয়ে বাথরুম পরিষ্কার করাবে। দুনিয়ায় কোনো কাজ খুঁজে না পেলে এটা নিয়ে হাজির হস তুই, মনে হয় তোর জ্ঞানের দৌড় বাথরুম পর্যন্তই। এবার আর বিথি হাসি আটকাতে পারল না, হাসতে হাসতে গড়িয়ে পড়ল বর্ষার গায়ের ওপর। বলল, ভাই এদের কথা শুনতে থাকলে আমার আর ভাবির বাড়ি যাওয়া হবে না, হাসির চোটে পেট ব্যথায় হসপিটালে যেতে হবে। বরপক্ষ চলে এসেছে কনের বাড়িতে। অমনি হৈহুল্লোড় শুরু হলো। কান পাতা দায়ে মাইশা হন্তদন্ত হয়ে উপরে এসে রাইসাকে খবরটা জানিয়ে গেট ধরতে ছুটল। গতবার এমন সুযোগগুলো মিস করেছিল মাইশা, এবার সেই কাজ হলো না। গেট ধরল, বরের থেকে টাকা আদায় করলো। এসব শেষে বরপক্ষকে আপ্যায়ন করে ভেতরে আনা হলো। খাওয়া দাওয়ার আগেই তাদের কাবিন পড়ানো হবে। নিজের দায়িত্ব শেষে মাইশা ছুটে এলো বোনের কাছে। রাইসা তখনও নিস্তেজ বসে নিচে ঘটে যাওয়া ঘটনাগুলো জানলো একে একে। এরপর মায়ের ডাক পড়তে বলল, শোনো, খাওয়া দাওয়ার আগে কাবিন পড়ানো হবে বলেছে, একটু পরে তোমাকে ডাকবে, দেখো আমি এসে নিয়ে যাব। এখন দেখে আসে আম্মু কি বলে। রাইসা মাথা নাড়তেই মাইশা বেরিয়ে গেল পুনরায়। রাইসা চোখ তুলে তাকালো আয়নায়। নিজের পুরো সাজসজ্জা দেখল, পুরো দস্তর লাল বধূ। আয়নায় নিজেকে নিজেই তাকিয়ে বলল, আজ থেকে 1.5 বছর আগেও স্বপ্ন দেখতাম এমন লাল টুকটুকে বউ সাজার, সাইমনের জন্য এভাবে বউ সেজে অপেক্ষা করব। আমার সেই স্বপ্ন শখ পূরণ হলো না। সাদামাটা বিয়ে হলো আমাদের, স্বল্প সময়ে ভেঙে গেল এই সংসার। আজ আমি আবারও বউ সেজেছি, একদম আমার মনের মতো লাল টুকটুকে বউ, কিন্তু অন্য কারোর জন্য। 2 ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল পরপর। আধা ঘন্টার ব্যবধানে রাইসাকে ড্রয়িং রুমে আনা হলো। সেখানে বরকনের জন্য একটা দারুণ আয়োজন করেছে নির্জন মাইশা মিলে। এক পাশে বর বসবে, আরেক পাশে কনে, মাঝ বরাবর পর্দা টানা। কাজী এসে প্রথমে রাইসার পাশে বসল। কতগুলো কথা বলল, একটাও রাইসার কানে গেল না। কবুল বলতে বলা হলে সে কথাটা অবধি শুনল না। মাইশা বাহু ধরে ঝাঁকানোই হুশে ফিরল। কাজী পুনরায় বললেন, বলো মা কবুল। রাইসার হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়েছে বহু আগেই। এখন মনে হলো শ্বাসটা এসে কণ্ঠনালীতে আটকে আছে। বহু চেষ্টায় উচ্চারণ করল কবুল। 1 বার, 2 বার, 3 বার। ধীর গতিতে 3 বার কবুল বলল রাইসা। এরপর সাইন করলো কাবিননামায়। এই সময়টুকুতে ধৈর্য ধরে বসে রইল শোয়েব। অতঃপর এলো তার পালা।
ধীরে সুস্থে বলল, রাইসার মতো এত সময় ব্যয় করলো না, সাইনও করে ফেলল দ্রুত। সাথে সাথে সামনের পর্দাটা নেমে গেল। এতক্ষণে প্রথমবারের মতো চোখ তুলল রাইসা। অদ্ভুত এক অনুভূতির দোলাচলে তাকালো শোয়েবের দিকে। শোয়েব আগে থেকে রাইসার দিকে তাকিয়েছিল। ফলাফল দৃষ্টি বিনিময় হলো তাদের। ঠিক সেই মুহূর্তে কাজী ঘোষণা দেওয়ার মতো করে বলল, আলহামদুলিল্লাহ, বরকনে দুজনেই কবুল করেছে, আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। শোয়েব রাইসার বিয়ে পড়ানো শেষ হয়েছে, মিষ্টিমুখ করানো হয়েছে সকলের। সুস্মি অপেক্ষায় ছিল একটু সুযোগের। সেই সুযোগ ধরা দিতেই ছুটে এসে বসল রাইসার কোলে। দুহাতে রাইসার গাল ধরে বলল, আন্টি, আজকে থেকে তুমি আমার মাম্মি। রাইসা স্মিত হেসে মাথা নেড়ে চুমু খেলো সুস্মির গালে। সুস্মির সাথে সাথে বলল, আমি তোমাকে মাম্মি ডাকবো? আম্মু ডাকতে পারো, দুকায় ডাকবো, হ্যাঁ? রাইসার সম্মতির সুরে মাথা নাড়তেই সুস্মি তার গালে চুমু খেলো। রাইসার কোল ছেড়ে উঠল না আর। মেহমানদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে ছাদে। প্রথমে বরপক্ষকে খেতে বসানো হলো। ইমরান, তোফায়েল ও নাজিয়াকেও খেতে নিতে বললেন, কিন্তু তারা শুনল না। নিজেদের অতিথি মানতে একদমই নারাজ তারা। উল্টো বরপক্ষকে আপ্যায়নে ব্যস্ত রয়েছে। এর মধ্যে জোর করে মাইশাকে খেতে বসিয়ে দিলেন। খাওয়া দাওয়ার পর মাইশার আর থাকার এনার্জি হলো না, চলে গেল নিজের রুমে। পরপরই আবার রাইসার কথা খুব মনে পড়ল ওর খোঁজে। রাইসারও খাওয়া শেষ হয়েছে। এত মানুষের মাঝে না থেকে চলে এসেছে নিচে। রুমেই পাওয়া গেল তাকে। মাইশাকে জিজ্ঞেস করলো, খাওয়া শেষ? পেট ভরে খেয়েছ নাকি বেশি মানুষ দেখে আধ পেট খেয়েই চলে এসেছ? ঠিকঠাকই খেয়েছি। আমি বুঝলাম না কি ভেবে আমাকে বরপক্ষের সাথে বসানো হলো। ওনারা বলল, আর আম্মু আব্বুও দিয়ে দিল, আর আমার শাশুড়ি তিনি তো। এটা নিয়ম, বিয়ের পর তুমি এখন ওদের বাড়ির হয়ে গেছো না, তাই ওদের সাথে বসানো হয়েছে। আস্থা, সব ভাইয়া খেয়েছে ঠিকঠাক নাকি শ্বশুরবাড়ি ভেবে লজ্জা করেছে? তেলে বেগুনে জ্বলে উঠল রাইসা। কটমট করে বলল, লজ্জা আছে ওনার? মাইশা থতমত খেয়ে বলল, এটা কোনো কথা হলো? ভালো মতো চেনো না জানো না একটা মানুষকে লজ্জাহীন ট্যাগ লাগাচ্ছ? সত্যি বলছি, তবে উনি যেমনই হোক ওনার মা ভালো আছে, নিজেই খাবার বেড়ে দিচ্ছিল আমার প্লেটে। আর ওনার ছেলে তো ছিল নিজের খাওয়ার তালে। আহা আপু, উনি এখন এই বাড়ির বড় জামাই, তুমি এইভাবে ওনার খাওয়ায় নজর দিতে পারো না। রাইসা সূচক শব্দ করে বলল, উফ, চুপ করবি তুই? সর আমার সামনে থেকে, মাসির মতো ভনভন করবি না। ধমক খেয়ে মাইশা চুপ হয়ে গেল, কথা বাড়ালো না। বিদায় নিয়ে বের হলো রুম থেকে। এবার একটু নিজেরও বিশ্রামের প্রয়োজন আছে। খাওয়া দাওয়ার পর্ব শেষে একটু রেস্ট পাওয়া গেল। মুরব্বীরা নিজেদের মধ্যে আলাপ করছে আর ছোটরা জুতো চুরির পরিকল্পনা আঁটছে। এসবের মধ্যে উপস্থিত নেই মাইশা। নির্জনের ঘটকা লাগলো। মাইশা ঠিক আছে কিনা দেখার জন্য হাজির হলো রুমে। মাইশা বিছানায় আধশোয়া হয়ে ফোন টিপছে। বাম হাতে ফোন, ডান হাতে স্ট্রবেরি। বেড সাইডের টেবিলে একটা প্লেটে কয়েকটা স্ট্রবেরি রাখা। নির্জন এসে মাইশার সামনে বসলো। জিজ্ঞেস করলো, নিচে সবাই জুতো চুরির প্ল্যান করছে আর তুমি উপরে এসে বসে আসছো? তোমার বোনের বিয়ে আর তুমি নেই। মাইশা ফোনটা রেখে প্রত্যুত্তরে জানালো, শরীরটা ভালো লাগছে না তাই চলে এলাম। আপনাকে বলা হয়নি সকালে একবার বমিও হয়েছে। সকালের কথা বিকেলে বলছো তুমি, দুপুরে খেলেও তো একটুখানি, জোর করে খাওয়ানো গেল না। এমন করলে চলবে কি করে? হয়েছে হয়েছে, থামুন, রেগে যাচ্ছেন কেন আপনি? জাস্ট সাধারণ একটা ব্যাপার বলে আপনাকে টেনশনে ফেলতে চাইনি। এমনিতেই ঠিক আছি আমি, একটু ভালো লাগলেই নিচে যাব। জুতো চুরির প্ল্যান হোক, চুরি করার আগে ওরা আমাকেই ডাকবে। নিজের অসুস্থতার হালকার ওপরে নিচ্ছ মাইশা? মাইশা মাসি তাড়ানোর ভঙ্গিমায় হাত নাড়ালো। বলল, এসব বাদ দিন তো, ডক্টর কি বলছে শোনেননি? অকারণেই টেনশন নিয়েছেন। বললাম তো আমি ঠিক আছি, স্ট্রবেরি খাবেন? বলে একটা স্ট্রবেরি বাড়িয়ে দিল নির্জনের সামনে। নির্জন নিল না, বলল, আমার পছন্দ না। মাইশা নিজের হাত পিছিয়ে নিল, ঠোঁট উল্টে বলল, ও তাই তো, আমারও তো পছন্দ না, কিন্তু আজ হঠাৎ মন চাইল খেতে। নির্জন খানিক এগিয়ে আসলো মাইশার দিকে, গম্ভীর স্বরে বলল, মাইশা একটা কথা বলবো। আচমকা ভাবসাবের পরিবর্তন দেখে মাইশা ঘাবড়ালো। উঠে বসার চেষ্টায় ব্যস্ত হয়ে বলল, কি বলবেন? নির্জন একদম মাইশার মুখের কাছাকাছি এসে পড়ল, বলল,
আমার স্ট্রবেরি পছন্দ নয়, তবে তোমার ঠোঁটের স্ট্রবেরি ফ্লেভারের লিপ কিস্ট খুব পছন্দ। আই ক্যান হ্যাভ এ বাইট অফ ইট। মাইশা হতচকিত, হতবিহ্বল, চোখ বড় বড় করে তাকালো নির্জনের দিকে, উচ্চারণ করলো, আপনার মতিগতি দেখছি দিনে দুপুরে নষ্ট হয়ে গেছে। হোক, সমস্যা নেই। মাইশা সেই সুযোগ দিলে তো শরীরের সর্বশক্তিতে ধাক্কা দিল নির্জনকে। পরপর হাসতে হাসতে লাফিয়ে নেমে পড়ল বিছানা থেকে। বলল, আপনি ঘুমান, আমাকে জুতো চুরি করতে হবে, টাটা। বলে দরজার কাছে ছুটে গেল, কিন্তু স্রেফ দরজা পর্যন্তই। বাইরে বের হওয়ার আগে নির্জন পেছন থেকে মাইশার হাত টেনে ধরল, ঘোরালো নিজের দিকে। এক পা করে পেছাতে পেছাতে দরজা অবধি পৌঁছালো, অতপর ভেতর থেকে আটকে ফেলল সেটা। মাইশা বিস্মিত হয়ে বলল, নির্জন, হচ্ছেটা কি? দিনে দুপুরে দরজা আটকে ফেলেছেন, সবাই কি ভাববে? যেমন চেয়ে ভাবুক, আমি আমার বউকে নিয়ে দরজা আটকাচ্ছি। কার কি সমস্যা? আমার সমস্যা। এরপর আর বাকিটুকু বলার সুযোগ পেল না। নির্জন মাইশার চুলের ভাঁজে হাত ঢুকে সর্বোচ্চ কাছে টেনে নিল, পরপর অধর স্পর্শে আঁকড়ে ধরল লিপস্টিক পরিহিত ওষ্ঠদয়। মাইশা আপু, কি করছো তুমি? বের হবে না? বেশ কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল, সাথে রিধির ডাক। রীতিমতো আতঙ্কিত হয়ে গেল মাইশা, কিন্তু কোনো শব্দ উচ্চারণ করার মতো অবস্থায় সে নেই। আপু, কি হলো, তোমার ঘুমিয়ে গেলে নাকি? নির্জন মাইশাকে ছাড়ল তৎক্ষণাৎ। কণ্ঠস্বর উঁচিয়ে রিধিকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, ও ঘুমিয়ে পড়েছে, তুমি নিচে যাও, আমি ওকে ডেকে উঠিয়ে এরপর পাঠাচ্ছি। রিধি অতশত ভেবে মাথা ঘামালো না, নির্জনের কথাকেই সত্য মনে করে বলল, আচ্ছা ভাইয়া, দ্রুত পাঠাবেন, আমরা অপেক্ষা করছি। মাইশা এতক্ষণ নিঃশ্বাস আটকে দাঁড়িয়েছিল, যেন দম ফেলল রিধি বুঝে যাবে তার উপস্থিতি। রিধি সরে গেছে টের পেতে স্বস্তির শ্বাস ছাড়ল। তখনই নির্জন মাইশার শাড়ির আঁচল তুলল, নিজের ঠোঁটের কাজটা মুছে বলল, লিপস্টিক নষ্ট হয়ে গেছে, নিচে যাওয়ার আগে ঠিক করে নিও। অতপর সরে পড়ল মাইশার সামনে থেকে, আয়নার সামনে গিয়ে নিজের মুখটাও চেক করে নিল কোনো প্রমাণ রয়ে গেছে কিনা। এরপর মাইশাকে সুযোগ দিয়ে নিজে চলে গেল বারান্দায়। গুনে গুনে 12 মিনিট পর নিচে নামলো মাইশা, গিয়ে হাজির হলো কাজিন মহলের কাছে। রিধি তাকে দেখা মাত্রই বলল, তুমি কেমন মানুষ? হ্যাঁ, বিয়ে বাড়িতেও ঘুমানো লাগে? মাইশা মিনমিনিয়ে বলল, শরীরটা ভালো লাগছিল না, এজন্য চোখ লেগে গেছে। এখন বল, কাজ কত দূর? হ্যাঁ শোনো। কনে পক্ষে বেশ চালাকি করে বরের জুতো সরালো, এরপর দাবি করে বসলো নির্ধারিত অঙ্কের টাকা। এই বিপদের ঝড়টাও গেল সাদমানের উপর দিয়ে। শোয়েব সোজা তারই দোষ দিল, বলল, তোর মাথায় যদি একটু বুদ্ধি থাকতো তাহলে কনে পক্ষ আমার জুতো চুরি করতে পারতো না। সাদমান হতভম্ব হয়ে বলল, তোর জুতো চুরি করেছে? এতে আমি কি করতে পারি? তো কি চাচ্ছিস, আমার বিয়েতে তোর জুতো চুরি করবে? চুপ থাক হতচ্ছাড়া, বেশি কথা বলবি না, বিয়ের দিন বরদের অত কথা বলতে হয় না। সব কটমট করে বলল, তুই চুপ থাক, আমার জুতো খুঁজে আন। সাদমান সূচক শব্দ করে বলল, টাকা দিয়ে শালিদেরকে কাছ থেকে জুতো নিয়ে নে। আমি তোর জুতো উদ্ধারের জন্য মেয়েদের সাথে ঝগড়া করতে পারবো না, বউ মারবে। সাদমান পাশ কাটিয়ে চলে গেল। অগত্যা মেয়েদের শর্তমতে টাকা দিয়ে জুতো উদ্ধার করতে হলো। সারাদিনের আয়োজন শেষে ঘনিয়ে এলো বিদায়ের মুহূর্ত। যত সময় ঘনাচ্ছে ততই বুক ভারী হচ্ছে রাইসার। গতবার পালিয়ে যেতেও এত কষ্ট লাগেনি যত আজ বিদায়ের সময় লাগছে। নাজনীনের অবস্থা একই, যদিও দুটো মেয়েকে আগেই বিদায় দিয়েছেন। ঘর বহু আগেই খালি হয়েছে, কিন্তু আজ যেন নতুন করে অনুভব করছে কলিজা ছিঁড়ে নেওয়ার মতো যন্ত্রণা। সন্ধ্যা পেরিয়েছে, নেমেছে রাত্রির অন্ধকার, সাথে চারপাশের কৃত্রিম আলোর ঝলকানি। কনে বিদায়ের সময় হাজার চেষ্টা করেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না নাজনীন। মেয়েকে জড়িয়ে ধরে খুব কাঁদলেন। রাইসাও চেষ্টা করছিল নিজেকে শক্ত দেখানোর, হয়নি। মা বোনকে জড়িয়ে ধরে মন উজাড় করে কেঁদেছে। সারাদিন হইচই করা মাইশাও বোনের বিদায়ের অশ্রু সংবরণ করতে পারেননি। সব গাড়ির কাছে দাঁড়িয়েছিল, তার কাছে এগিয়ে ইমরান। আগেকার রাগটাক ভুলে হাত চেপে ধরলেন, অনুনয়ের সুরে বললেন, মেয়েটাকে তোমার হাতে তুলে দিচ্ছে, আশা করি কখনো ওর অযত্ন করবে না। শোয়েব উত্তর দিতে মুখ খুলছিল, কিছু শোনার আগে ইমরান চলে গেলেন অন্যদিকে। কথা বললেন শোয়েবের বাবার সাথে। শোয়েবের সাথে কথা না বললেও আনিস সাহেবের সাথে ভালোই জমেছে ইমরানের। ব্যাপারটা চক্ষুগোচর হতে স্মিত হাসল শোয়েব, নিচু স্বরে বলল, চিন্তা করবেন না শ্বশুরমশাই,
কোনো দায়িত্ব জ্ঞানহীন মালির বাগানের অযত্নে অবহেলায় মুষড়ে যাওয়া ফুলকে সযত্নে তাকে নিজের বাগানে সাজানোর জন্য আপন করে নিচে দেখে নেবেন। অনাদরে মুষড়ে যাওয়া ফুলও বাহার ছড়াতে পারে সঠিক যত্ন পেলে। কেউ শুনল না তার মনের কথাগুলো, ব্যস্ত রইল নিজেদের মধ্যে আলাপে। বেশ অনেকটা সময় ব্যয় হলো বিদায়ের আগে। অবশেষে রাইসাকে বসানো হলো বরপক্ষের সাজানো গাড়িটায়। রাইসা ভেতরে ঢুকে বসতেই দরজা বন্ধ করলো সোয়েব। নিজে গিয়ে বসলো অপর পাশটায়। শীতল অথচ কঠোর গলায় বলল, ভালোই চোখের পানি ফেলেছেন, আশা করছি চোখের পানির সাথে প্রাক্তনের স্মৃতিগুলো এখানেই ফেলে যাবেন। রাইসা ফোপানো থামে অদ্ভুত নজরে তাকালো সোয়েবের দিকে। ঈষৎ হা হয়ে রইল মুখখানা। সোয়েব টিস্যু এগিয়ে দিয়ে বলল, চোখের পানি মুছে ফেলুন। তৎক্ষণাৎ সাদমান হাজির হলো জানালার কাছে। গ্লাসে টোকা দিয়ে ইশারা করলো কাজ নামাতে। সোয়েবের কথা মতো কাজ করতেই সাদমান বলল, ভাই সাহেব যাক তোদের সাথে এই গাড়িতে, আমি বর্ষার সাথে যাই। তুই বর্ষা ভাবির কাছে যা, তোকে আমরা এই গাড়িতে নিচ্ছিও না। সাহেব তখনই এসে দরজা খুলে ভেতরে বসলো ড্রাইভারের পাশের সিটে। সামনে থেকে বলল, সোয়েব ভাই সাদমান ভাইকে নিবে না, কারণ সাদমান ভাইকে বিশ্বাস নেই। নতুন বউয়ের সামনেও ইজ্জত মেরে দিতে পারে, এর চেয়ে ভালো আমি যাই। সাদমান আশ্চর্যজনিত হয়ে বলল, তোরা আমাকে এত অবিশ্বাস করিস? সোয়েব সোজাসাপটা উত্তর দিল, জি। বর্ষা এসে সাদমানের কোণে ধরে বলল, হয়েছে, এবার থামো, আর কত ওদের মাঝে নাক গলাবে, এবার চলো তো। আসসালামু আলাইকুম। গল্পটা আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। আমার তো অনেক ভালো লাগতেছে। লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন মাস্ট। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।